1658 খ্রিস্টাব্দের শুরু হওয়া এক সুপ্রাচীন অধ্যায়। 350 বছরেরও বেশি পুরনো ঐতিহ্য আর রাজকীয় আভিজাত্যের এক জীবন্ত দলিল। ব্যক্তিগত জমিদার একজন, জল বেরিয়ে যাওয়ার জন্য দেখুন তৎকালীন যুগে কত সুন্দর একটা সুপরিকল্পিত নির্মাণ। আজ আমরা অন্বেষণ করতে চলেছি পূর্ব বর্ধমানের কালনা মহকুমার বৈদ্যপুরের বিখ্যাত নন্দী জমিদার বাড়ি। পকেট চ মানে কথার অর্থ কি? তখনকার গুপ্তধনের কথা। প্রাচীন দুর্গা দালান থেকে শুরু করে বাংলার অনন্য স্থাপত্যের নবরত্ন মন্দির, রাস মন্দির, জোড়া দেউল বা বর্তমানে স্থানীয় লোকালয়, সব কিছু থাকছে আজকের এই একটি তথ্যচিত্রতে। ইতিহাসের এই রোমাঞ্চকর পথ চলা আশা করি আপনাদের আগামী দিনে ঘুরতে আসার জন্য উৎসাহ যোগাবে। আমি এইমাত্র ছিলাম হুগলি জেলায়, এখনই চলে আসলাম আমি বর্ধমান জেলায়। চলুন একসাথে শুরু করা যাক আজকের এই সফর। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই বর্ষণমুখর দিনে আমি এই মুহূর্তে আছি বৈচি স্টেশনে, ঠিক হাওড়া বর্ধমান লাইনে। তারিখ 17ই আগস্ট 2026। আমি এই বৈচি স্টেশন থেকে আজকে আপনাদের নিয়ে যাব এখানকার নন্দী রাজবাড়ি বা বৈদ্যপুর জমিদার বাড়ি। সেই সাথে আমি আপনাদের দেখাবো কাছারি বাড়ি, দোলমঞ্চ বা অন্যান্য যে সমস্ত দ্রষ্টব্য স্থান। এখন আমি এই ফুট ওভার ব্রিজে আছি, আর এই দেখুন স্টেশনটা। বাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আমরা সবাই মিলে উপভোগ করি। আজকের যাত্রা শুরু করলাম বৈচির এই স্টেশন থেকে। এখন এই সামনে থেকে ধরবো টোটো, দেখি সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছে আমার স্টেশনটা পেছনে, আর বৃষ্টি পড়ছে টিপ 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 করে, যেহেতু এখন শ্রাবণ মাস। সামনে নিয়ে এসো, পেটি দাও, যে টাকায় দাও না এই ব্যাক করে নিয়ে। আমি এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে কালনা রোড। এটা বৈচি স্টেশন থেকে সোজা চলে যাচ্ছে এবং আমি টোটোতে যাচ্ছি। আর এখন রাজ্য জুড়ে মানে যেভাবে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তাতেই এই বৃষ্টি বাদলের দিনে দেখুন গ্রাম বাংলার চারিদিকে এখন এই যে ধান চারা যে রোপণ করা হয়েছে তার রূপটা একবার দেখুন, কত সুন্দর নান্দনিক দৃশ্য এই গ্রাম বাংলার রূপটা দেখুন। মাঝখান দিয়ে চলেছে কালো পিচের রাস্তা, আর দুপাশে একদম সবুজ কার্পেট যেন বিছিয়ে দিয়েছে এই গ্রাম বাংলার বুকে। আর টিপ করে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে শ্রাবণের ধারা। এ কিন্তু বর্ষাকালের একটা অনবদ্য নান্দনিক রূপ। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই এতক্ষণ ছিলাম এই যে এই জায়গাটা হচ্ছে হুগলি। এই যে ব্রিজটা পেরিয়ে গেল, এই যে ব্রিজটা ক্রস করলাম, এইবার আমি চলে আসলাম বর্ধমান জেলায়। মানে এটা কিন্তু একটা কোইন্সিডেন্ট বলা যেতে পারে। আমি এইমাত্র ছিলাম হুগলি জেলায়, এখনই চলে আসলাম আমি বর্ধমান জেলায়। এই দেখুন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আপনাকে স্বাগতম জানাচ্ছে। একটা সাইনবোর্ডও ছিল, পূর্ব বর্ধমান জেলার প্রশাসন স্বাগতম জানাচ্ছে। আর এটা কি রাইস মিল নাকি? পাইপ ফ্যাক্টরি। আচ্ছা, এটা পাইপ ফ্যাক্টরি। দেখুন দূরে একটা পাইপ ফ্যাক্টরি। এই মুহূর্তে আমি নেমে গেছি বৈদ্যপুর ঠিক মোড়ে। যে রাস্তাটা আমি আসলাম সেটা হচ্ছে কালনা রোড, বৈচি থেকে আসছে। আর সবচেয়ে মজার বিষয় যেটা, বৈচি স্টেশনটা হচ্ছে হুগলি জেলায়, আর ঠিক ওই ব্রিজটা যেটা ক্রস করলাম এই জায়গাটা বৈদ্যপুর, এটা হচ্ছে বর্ধমান জেলায়। এবং পূর্ব বর্ধমানের কালনা মহকুমার অংশ হচ্ছে এই বৈদ্যপুর। তো যাই হোক, এই জায়গাটাকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে রাস্তাটা এখান থেকে সোজা আসছে, একদম সোজা চলে, হ্যাঁ ধন্যবাদ। আর আমি এখন এই দিকে সোজা যাব, এই দিকটা। বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় নিয়েই আজকে শুটিংটা হবে। তো যাই হোক, সব রকম অভিজ্ঞতাই দরকার আছে। আমি এখন এসেছি এই নন্দী রাজবাড়ি
মানে তথা বৈদ্যপুরের যে জমিদার বাড়ি, সেই জমিদার বাড়িরই একটি স্মৃতিসৌধ বলা যেতে পারে, বা প্রাসাদের ভগ্নাবশেষের সামনে। তার কারণ এখানে প্রায় ধ্বংসপ্রাপ্ত, এটাকে কোনো রকম মেনটেনেন্স করা হয় না বলেই মনে হচ্ছে আমার। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, এর গাত্রগুলো একদম প্রায় ক্ষয়ে গেছে, এবং এখান থেকে এটা একটা প্রবেশদ্বার ছিল। এই প্রবেশদ্বার দিয়ে এখান দিয়ে যাওয়ার চেষ্টা করি। এই যে দেখুন, এখানে একটি তালা দেওয়া আছে, একটা বড় তালা দেওয়া আছে, এবং পুরনো দরজাগুলো দেখুন। এবং ও মাথা থেকে এই মাথা যাওয়ার জন্য একটা সেতুও তৈরি করা হয়েছে। আর এই দেখুন, একটা গলির মতন। ইন্দো পাশ্চাত্য শৈল্পিক মেলবন্ধনেই কিন্তু করা হয়েছে এই সমস্ত স্মৃতিসৌধগুলো। এই নন্দী বংশের যে চারিদিকে যে ছড়িয়ে রয়েছে তাদের যে স্মৃতিগুলো। এবং জানা যায় যে এখানে হারাধন নন্দী প্রথম এইখানে এসেছিলেন, যিনি ব্যবসায় সূত্রে ব্যবসা করতেন মশলা, লবণ বা অন্যান্য জিনিসপত্র, এবং পরবর্তীকালে এনারা মালদায় যখন চলে যান এবং তাদের উত্তরসূরিরা এই জায়গার জমিদারি পান এইখানকার দেখাশোনা করবার জন্য, এবং তারপরে ব্যবসার কারণে এবং বা জমিদারি চালানোর কারণে এইসব জায়গায় তারা বিভিন্ন রকমের এইসব ইমারতগুলো তারা থাকবার জন্য বানিয়েছিলেন। আর এই ইমারতটা খুব সম্ভবত মনে হয় কেউ ব্যবহার করেন না, যার জন্য এটা একদম ধ্বংসের মুখে পতিত হয়েছে। আর এখানে একটা ইলেকট্রিকের একটা মিটার রয়েছে। আর এই যে দরজাটা, চলুন এবার বাইরে বেরিয়ে যাই। এই নন্দী পরিবারের বৈদ্যপুরে আসার ইতিহাসটি কিন্তু বেশ কৌতূহল উদ্দীপক। 1658 খ্রিস্টাব্দের দিকে বর্ধমানেরই দেহুরা নামক একটি গ্রাম থেকে এই পরিবারের পূর্বপুরুষেরা বৈদ্যপুরে এসে বসতি স্থাপন করেন। শুরুতে তারা এখানে কোনো জমিদার হিসাবে আসেননি, এসেছিলেন মূলত সাধারণ ব্যবসায়ী হিসেবে। তৎকালীন সময়ে খাদ্যশস্য এবং বস্ত্রের ব্যবসার মাধ্যমে তারা অত্যন্ত সততা ও দক্ষতার সাথে প্রচুর অর্থনৈতিক প্রতিপত্তি অর্জন করেন। পরবর্তীকালে এই ব্যবসায়িক সমৃদ্ধিকে কাজে লাগিয়েই তারা এই অঞ্চলের বিপুল ভূসম্পত্তির ক্রয় করেন এবং নিজেদের এক প্রভাবশালী জমিদারিতে পরিণত করেন। যার চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই 1832 থেকে 1835 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত এই সুবিশাল রাজকীয় জমিদার বাড়িতে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নবরত্ন মন্দির। এটাও এই নন্দী পরিবারের একটা পূজা অর্চা করবার জন্য বিভিন্ন রকম যে মন্দির তারা নির্মাণ করেছিলেন বিভিন্ন জায়গায়, তারই একটি কেন্দ্র এই নবরত্ন মন্দির। আমি মন্দিরটাকে একটু সুন্দর করে দেখাবার চেষ্টা করি। দেখুন, মন্দিরটাও খুব একটা মানে সংরক্ষণ করা হয় না, এখানে সব টেরাকোটার কাজ। মন্দিরের এই ঠিক দরজা, এই দরজার ওপরে দেখুন সব শিবলিঙ্গ রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা শিবলিঙ্গ মন্দিরের দরজার ওপরেই রয়েছে। 1845 সালে প্রতিষ্ঠিত বাংলার ঐতিহ্যবাহী নবরত্ন শৈলীর মন্দির প্রতিষ্ঠা করেন জমিদার সিদ্ধেশ্বর নন্দী। মন্দিরের 9টি চূড়া বা রত্ন দূর থেকেই নজর কেড়ে নেয়। সবচেয়ে চমৎকার বিষয় হলো এর দেওয়ালে থাকা পৌরাণিক কাহিনীর অপরূপ টেরাকোটার কারুকার্য, যা আজও বাংলার প্রাচীন মৃৎশিল্পের গৌরব বহন করেছে। এই মন্দিরটা কি মন্দির? শিব মন্দির। এখানে পুজো আচ্ছা হয়, পুজো আচ্ছা হয়। আচ্ছা, আর ওর পাশে যে মন্দিরটা রয়েছে, এই যে ওটা কি মন্দির? ওই শিব মন্দির। এখানে সবই কি শিবের উপাসনা হয়? শিব মন্দির। এই দেখুন, আমি এটা একটু খোলার চেষ্টা করছি। আচ্ছা, এখানে একটা বিশাল বড় একটা শিবের মূর্তি আছে।
আমি স্থানীয় বাসিন্দার থেকে অনুমতি নিয়ে আমি নিজেই মন্দিরটা খুললাম। এখন আমি একটু আটকে দিচ্ছি, তার মধ্যে বৃষ্টি হচ্ছে তো অসুবিধাও হচ্ছে। এবার আটকে দেওয়ার চেষ্টা করি, একটু ভয় ভয়ও লাগে, একদম ভেতরে পুরো ঘুটঘুটে অন্ধকার। এই আটকে দিলাম, কারণ একটু ভয়ও লাগছে, ওনার থেকে আমি পারমিশন নিলাম। এখানে যে সমস্ত জায়গাগুলো আছে দেখবার জায়গা সবই কিন্তু পাশাপাশি, মানে আপনি বৈদ্যপুর মোড়ে নামলেই আপনি পায়ে হেঁটেই সেই সব জায়গাগুলো দেখতে পারবেন। দেখুন, ওই যে আমি ওই দিক থেকে এসেছি, ওদিক থেকে এসেছি, এবং ওদিক থেকে এসে এই প্রথমে এই বাড়িটা দেখালাম, তারপরে দেখুন এই মন্দিরটা, এবং এখানে এইগুলো সবই হচ্ছে শিবের মন্দির। এখানে পূজা অর্চা হয়, নিত্য প্রয়োজনীয় পূজাও হয়। আমি এখন উপস্থিত হয়েছি এই নন্দী পরিবারের, এই জমিদার বংশের পূজা বাড়ি, যেখানে যে বাড়িতে সমস্ত রকম পুজো হিন্দুদের, সেখানে সরস্বতী পুজো হতে পারে, কালী পুজো হতে পারে, লক্ষ্মী পুজো হতে পারে, মনসা পুজো হতে পারে, এমনকি সাবেকি দুর্গা পুজো পর্যন্ত এখানে এই বাড়িতে আজও পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে। পশ্চিমবঙ্গে বা বাংলার আনাচে কানাচে যে সমস্ত জমিদার বাড়িগুলোতে বা বাবুদের বাড়ি বা এই সমস্ত পুরনো বাড়িগুলোতে যে দুর্গাপুজো হয়, সাবেকি পুজো, তার মধ্যে এই বাড়ির পুজো একটা অন্যতম জায়গা। দর্শকবৃন্দ, আপনারা যদি মনে করেন এই পুজোর সময় এই বাড়িতে এসে এই সাবেকি পুরনো পুজোর একটা আমেজ নিতে চান, তাহলে অবশ্যই এই জায়গাটায় আসতে পারেন। তো চলুন, আমি কথা না বাড়িয়ে ভেতরে প্রবেশ করি, তারপর আমি এক এক করে জিনিসগুলোকে দেখাই। এই হচ্ছে প্রবেশ পথ, এই যে দেখুন, আর এই দরজাগুলো দেখুন কত পুরনো। আমি ছাতাটা একটু রাখি এখানে, তাহলে অসুবিধা হচ্ছে ছাতাটার জন্য। এইটা দেখেছেন, এটা এই শিকল, আর এইগুলো দেখুন, হিঞ্জগুলো দেখুন, কবজাগুলো, আর এই মোটা কাঠের, এটা বোধহয় দেওয়ালটা করার আছে, তার সাথে এটা লাগানো রয়েছে। এটা কাঠের সাথে এখানে সমস্ত লোহার রিপিট, আর এই দেখুন শিকল, আর এই দরজা আমি ঢুকে গেলাম। আর এই ঘন্টাটা দেখুন, কত বড় ঘন্টা। আমার উল্টো দিকে যেটা দেখছেন, এখানে এই যে জায়গাটা দেখছেন, এই মঞ্চটা, প্রত্যেক বছর দুর্গাপুজো, সাবেকি দুর্গাপুজো এই জমিদার বাড়ির এই মঞ্চে আজও পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হয়, যে কারণে এই বাড়িটাকে এখনও সেইভাবেই সুন্দর করে তার সংরক্ষণ করে রাখার একটা ব্যবস্থা ওরা সবসময় বজায় রাখে। এটি জমিদার বাড়ির মূল অন্দরমহল বা পূজা বাড়ি, যা মূল প্রাসাদের সাথেই 1832-এর দশকে ক্ষুদিরাম নন্দীর তত্ত্বাবধানে গড়ে ওঠে। 350 বছরেরও বেশি সময় ধরে চলা পারিবারিক ঐতিহ্য মেনে আজও এই সুউচ্চ খিলানযুক্ত দুর্গা দালানে প্রতি বছর ধুমধাম করে মা দুর্গার আরাধনা করা হয়। এটা হচ্ছে বসত বাড়িটার ঠিক পেছন দিকটা। একবার ওই দিকটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখি কি আছে। এবং ওখানে আরও কিছু বাড়িঘর, এদের বাড়িঘরগুলো রয়েছে। বৃষ্টির জন্য আমি এখন বেশি যেতে পারছি না, তো যাই হোক, এই জায়গাটা ফিরে যাই। আর এইখানেও দেখুন পুরনো এই বাড়িটাও রয়েছে। যেটা বলছিলাম, এখানে যে শারদোৎসব হয় এবং মা দুর্গা পেছনে যে চালিটা থাকে, সেই চালিটা দেখুন এখানে রয়েছে। এবং এটাই হয়তো এবছর আবার 2026 সালে পুজোর সময় আবার নতুন কোনো চালি আসবে, নতুন রূপে, নতুন আঙ্গিকে আবার সেজে উঠবে এই পুরো চত্বরটা। এই দেখুন চালিটা। এখানে একটা পালকি দেখা যাচ্ছে, আর এখানে সব ঘরগুলো রয়েছে। আর এদিকে একটা
মন্দির রয়েছে, মানে নিত্য পূজা অর্চা হয়। শ্রীমতী রজরানী দাসী তার নামাঙ্কিত এই মন্দিরটি, নিত্য পূজা হয়। আর এই অংশটা এটা প্রায় ভগ্ন দশায় পড়ে রয়েছে, এটা কোনো সংরক্ষণ করা হয় না। এই অংশটা ভগ্নদশায় রয়েছে, এই পেছন দিকে এটা। আর এখানে একটা মন্দির রয়েছে, সম্ভবত শিবের মন্দির নালে রাধা মাধবের মন্দিরই হবে। ছোট ছোট কলুঙ্গা, এইগুলো কিন্তু তৎকালীন যুগের এই সমস্ত বাড়িগুলোর বৈশিষ্ট্য। আর দরজাগুলো দেখেছেন কত মোটা, এই দেখুন শেকলগুলো। এই বেরিয়ে যাচ্ছি আমি, এই দেখুন দালানটা, যেখানে মা দুর্গার মূর্তি এখানে অধিষ্ঠিত করা হয়। আর এখানে কালী মূর্তির একটা রয়েছে, কালী মূর্তি বানানো রয়েছে অর্ধ নির্মিত অবস্থায়। যেহেতু বৃষ্টি হচ্ছে, জল বেরিয়ে যাওয়ার জন্য দেখুন তৎকালীন যুগে কত সুন্দর একটা সুপরিকল্পিত নির্মাণ। আর ঠিক তার উল্টো দিকেই এটা হচ্ছে নহবতখানা। এক সময় এখানে যারা সানাই বাদক, ঢোল বাদক সবাই এখানে বসতো, বসে নহবতের সানাই বাজাতো, উৎসবের একটা আমেজ তৈরি করত। এই সেই জায়গা, এখান দিয়ে নেমে যেত। আর এই হচ্ছে ঘাট, সংস্কারের অভাবে এখন জরাজীর্ণ হয়ে রয়েছে। ওদিকেও একটা বাড়ি রয়েছে, এখনও মনে হচ্ছে উপরে ওই গান বাজনার আসর বসানো হয়। এখানে একটা শিব মন্দির দেখা যাচ্ছে। এখানে প্রত্যেকটা শিল্পকলার মধ্যে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে ভারত এবং পাশ্চাত্য শিল্পের মেলবন্ধন, আবার কোনো জায়গায় সম্পূর্ণ আমাদের গ্রাম বাংলার যে নিজস্ব শিল্পধারা, যেটা টেরাকোটা বা দারু শিল্প, সেই শিল্পের মেলবন্ধন। এবার আমি যাচ্ছি সামনে একটা বাড়িতে, সেটা হচ্ছে কাছারি বাড়ি, যেখান থেকে এই জমিদার বংশের এই ব্যবসায়ীরা বা এনারা যেখান থেকে এই সারা পশ্চিমবঙ্গে ওনাদের কাজকর্ম জন্য চালানোর জন্য যে দপ্তর নির্মাণ করেছিলেন, সেই দপ্তর হচ্ছে সেই জায়গায়। সেইখানেই আমি এখন যাচ্ছি। আর এখানে একটা পুরনো পোস্ট বক্স আছে। এর নেম প্লেটটা ঠিক বোঝা যাচ্ছে না কবেকার কি আছে। 1832 থেকে 1835 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত এক সময়ের অত্যন্ত ব্যস্ত এবং শোরগোলে মুখরিত কাছারি বাড়ি। এখান থেকেই জমিদারের সমস্ত প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করা হতো। জমিদার ক্ষুদিরাম নন্দী ও রাধামাধব নন্দী নির্মিত এই নিস্তব্ধ হয়ে পড়ে থাকা এই দেওয়ালগুলোর দিকে তাকালে এক সময়ের কর আদায় আর রাজকীয় ডিক্রি জারির ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে। দেখুন এখানে একটা ঘোড়া রয়েছে, খুব নিরিবিলি জায়গা। এটা আবার সিঁড়ি উঠে গেল একদম উপরে। খিলানগুলো দেখুন, এই দেখুন এই কাজগুলো দেখেছেন। এখানে কিছুটা পাশ্চাত্য শিল্পধারা রয়েছে এবং কিছুটা ভারতীয় শিল্পধারা রয়েছে, এবং বোঝাই যাচ্ছে যে সেই সময়ে এনারা এই ব্যবসা বাণিজ্য করে যে জমিদারি লাভ করেছিল এবং কতটা প্রভাবশালী হয়েছিল এবং অর্থ বা বিত্তশালী হয়েছিল, যার ফলে এত বিলাসবহুল এই সমস্ত ইমারতগুলো তারা তৈরি করতে পেরেছিলেন। এই দেখুন এখানে সমস্ত গম্বুজগুলো রয়েছে, যা রোমান সভ্যতায় আমরা বিভিন্ন স্মৃতিসৌধের মধ্যে বা প্রাসাদের মধ্যে আমরা এই গম্বুজ, এই ধরনের বড় বড় খিলানগুলো আমরা দেখতে পাই। এখানে সব কাঠের, এগুলো সব কাঠের উপরে বসানো আছে। আর এই খিলান আমি একটু ওপরে ওঠার চেষ্টা করছি, বেশি ওপরে ওঠা যাবে না, কারণ পায়রার বিষ্ঠা রয়েছে, কবুতরের বিষ্ঠা দেখুন কত। হ্যাঁ, আর এই দেখুন একটা ঝুল বারান্দা রয়েছে, কত সুন্দর। এটাও একটা পাশ্চাত্য শিল্পধারার একটা নিদর্শন বলা যেতে পারে। দেখেছেন
এখানে এই দরজাগুলো দেখুন, এই যে দরজা, জানি না এখানে কেউ থাকে কিনা। এই যে কাছারি বাড়ি, এই কাছারি বাড়ির উল্টো দিকেই রয়েছে এই অংশটা। চলুন এবার নিচে চলে যাই। বাবারে প্রচন্ড স্লিপারি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। হ্যাঁ, ওটা ব্যক্তিগত বাড়ি, জমিদার তৈরি। আচ্ছা আচ্ছা এটা ছিল হব বাইকার, নয় কাছারি বাড়ি বলতে যেটা বোঝায়। আচ্ছা, এই পুরো ইট খোলা বাড়িগুলো ওই বাড়িগুলো। আর ওটা হচ্ছে ব্যক্তিগত জমিদার একজনকার, আচ্ছা ব্যক্তিগত মালিকানায় ছিল এটা। হেমন্ত নন্দী চৌধুরী, তাদের বাড়ি। এই বাড়িতে এখন কেউ থাকেন না নাকি? না, কেউ কিচ্ছু থাকে না, একদম পুরো মানে সংরক্ষণের অভাবে একবারে জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। কখনো করতে লাগেন যে পয়সা দরকার, পয়সার মালিক দরকার নেই। এনারা সব কোথায় থাকে? পুরো এই পাড়াতে আছে, বাইরে আছে। এই পাড়ার নামটা হচ্ছে নন্দীপাড়া, নন্দীপাড়া। ওদের টাইটেল হচ্ছে নন্দী। নন্দী। বোঝাই যাচ্ছে যে এক সময় এনারা কতটা বিত্তশালী ছিল, বিলাস বেসনে দিন যাপন করতো। এই বড় বাড়িটা বোঝাই যাচ্ছে। এই বড় বাড়িটা মূলত দুটি ঘর আছে, বড় বড়। আচ্ছা, এখানে বাইজি নাচ হতো এই বাড়িটা মানে এক সময়। তো এই যে বাড়িটা দেখছি আমার পেছনে, যেটা দেখালাম একটু আগে, এইখানে মানে বড় বড় দুটো হল ঘর আছে এবং সেখানে নিয়মিত বাইজি নাচও হতো সন্ধ্যার দিকে। কখনো আয়না আছে এখনো পর্যন্ত, বেলজিয়াম কাছে আয়না একদম 200 জায়গার, আচ্ছা, দেখবার মতো। সবই রয়েছে, কিন্তু সবই রক্ষণাবেক্ষণের অভাবে আজ জরাজীর্ণ হয়ে রয়েছে। শুধু ইতিহাসের সাক্ষী এই প্রাসাদ, এই অট্টালিকা এরা বহন করে চলেছে দিনের পর দিন। আর এই স্থানীয় মানুষজন, লোকজন, তারা কিছু স্মৃতির পাতা উল্টে ঐতিহাসিক কিছু ঘটনা যা আমাদেরকে ব্যক্ত করেন। এখানে এই যে বাড়িটা আচ্ছা। আছেন, এই বাড়ি থেকে ডগে যে চলে যাওয়া যাবে অন্তত 20খানা বাড়ি বেরোনো যাবে, সাথে লাগোয়া। আচ্ছা, ছাদ দিয়ে চলে যাওয়া যাবে, ছাদগুলো এরকম লাগোয়া আছে। লাগোয়া। মানে উনি বলতে চাইছেন এই যে বাড়িগুলো এমন ভাবে নির্মাণ করা হয়েছে, মানে একটা ছাদে উঠলে সেই ছাদ থেকে প্রায় 20খানা বাড়ির ছাদ টপকে 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 চলে যাওয়া যায়। বাড়িগুলো এমন ভাবে নির্মাণ করা হয়েছে, এমন গায়ে গায়ে লাগানো আছে। আচ্ছা, এখানে যে একটা ওই যে দেখা যাচ্ছে পোস্ট বক্স, এটাও কি সেই সময়কার আমলের? এই যে পোস্ট বক্সটা? না, এটা এই ভাড়া দিয়েছিল পোস্ট অফিসটার সময়। আচ্ছা আচ্ছা, পোস্ট অফিসের যেটা মূল বাড়ি ছিল, আচ্ছা। বাড়ি ডিস্টার্ব হয়ে গেছিল, এই ঘরটাই ছিল পোস্ট অফিস, এই চলাকার ঘরটায় ভাড়া দিয়েছিল। সবই দোকানপাট বন্ধ এখন, দুপুরবেলা তো। চলে আসলাম আমি ঠিক রাসমঞ্চের পেছনে। আমি ছাতাটা একটু জন্য দেখাতে পাচ্ছি না, এই ছাতাটার জন্য। রাসমঞ্চটা আমার ঠিক পেছনে। আমি এখন এই জায়গাটায় প্রাঙ্গণের সামনেই চলে এসেছি। আমি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে সেই রাসমঞ্চ। মন্দির চত্বরের এই রাসমঞ্চ এবং দোল মঞ্চটি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে 1845 সাল নাগাদ জমিদার সিদ্ধেশ্বর নন্দীর সময়ে পূর্ণতা পায়। বিশেষ করে রাস উৎসব এবং দোল পূর্ণিমার দিনে রাধাকৃষ্ণের বিগ্রহ এনে এখানে উৎসবে মেতে ওঠেন তৎকালীন মানুষজন। এই বিশেষ জ্যামিতিক নকশা স্থাপত্যবিদ্যায় নন্দী পরিবারের রুচির পরিচয় দেয়। এই মুহূর্তে আমি চলে এসেছি যেই জায়গাটায়, এটা হচ্ছে জোড়া দেউল। আমার ছাতাটাকে একটু ঠিক করি। হ্যাঁ, এই যে জোড়া দেউলের জায়গা। এবং এটা যে কিসের বিগ্রহ এখানকার অধিবাসীরা আজও পর্যন্ত বলতে পারেন না। এবং তারা যেটা বলেন যে এটা নাকি মাটি খুঁড়ে মাটির তলার থেকে উঠে এসেছে, এবং কিসের জন্য এই মন্দিরটা নির্মাণ করেছিল তৎকালীন যুগে সেটাও আজ পর্যন্ত জানা যায়নি, কারণ কোনো বিগ্রহ এই মন্দিরের ভিতর নেই। এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে, এএসআই। দেখুন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এই যে দেখুন, এই যে আপনি সংরক্ষিত স্মারকের 100 মিটার নিষিদ্ধ ক্ষেত্রের মধ্যে অবস্থান করছেন। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে এই সাইনবোর্ডটা লাগিয়ে দিয়েছে। নন্দী রাজবাড়ির ঠিক কাছেই ঐতিহাসিক জোড়া দেউল। উড়িষ্যার রেখো দেউল স্থাপত্যের আদলে তৈরি এই অনন্য নিদর্শনটি বর্তমানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ বা এএসআই এর তত্ত্বাবধানে একটি সংরক্ষিত জাতীয় স্মারক। একটি মজার বিষয় হলো এই মন্দিরটি কিন্তু জমিদার পরিবারের তৈরি নয়,
নন্দী পরিবার এখানে আসারও প্রায় 100 বছর আগে আনুমানিক 1550 খ্রিস্টাব্দে শুভানন্দ পাল নামের এক ব্যক্তি এটি নির্মাণ করেন। 450 বছরেরও বেশি পুরনো জোড়া মন্দিরের গাম্ভীর্য যে কোনো ইতিহাস প্রেমীকে মুগ্ধ করবে। তা ওইখানে লেখা আছে শখে চ খ খ চ। শখে চ মানে কথার অর্থ কি? তখনকার গুপ্ত ধনের কথা, গুপ্ত রহস্য কথা। শখে চ মানে চন্দ্র এক। আচ্ছা, শখে চ মানে শকাব্দ চন্দ্র এক। খ খ মানে শূন্য, মহাশূন্য। চ খ খ চ। তা 1001 খ্রিস্টাব্দে আমাদের ওই মন্দির তৈরি হয়েছিল। আচ্ছা, আর বড় বড় মাথাওয়ালা মোটাওয়ালা লোক এসে বলবে 1500 বছর, 500 বছরে, 700 বছরে, 900 বছর, কেউ ঠিক বলতে পারে না, কিন্তু এখানে পালি ভাষায় লেখা আছে। এই যে এই মন্দির, মন্দিরটা পালি ভাষায় লেখা আছে। হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরে বইচি স্টেশন পৌঁছাতে হবে। বইচি স্টেশন থেকে টোটো বা অটোতে বইচি কালনা রোড ধরে নামতে হবে বৈদ্যপুর মোড়। দূরত্ব 8 কিলোমিটার। সময় নেবে 15 থেকে 20 মিনিট, আর ভাড়া 25 টাকা মাথা পিছু। তবে রিজার্ভ করলে 150 থেকে 200 টাকা। সড়ক পথে এলে কলকাতা থেকে ডানকুনি হয়ে দিল্লি রোড ধরতে হবে। এরপর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে মানে ন্যাশনাল হাইওয়ে 19 ধরে গুরাপ অথবা শক্তিগড়ের আগে বইচি যাওয়ার রাস্তা ধরতে হবে। বইচি বাজার পার হয়ে বইচি কালনা রোড ধরে সোজা বৈদ্যপুর। কলকাতা থেকে সময় 2 ঘন্টা 30 মিনিটের মতো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে আজকের এই ঐতিহাসিক সফরটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন এবং রুচিসম্মত হলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন। এই বৃষ্টিতে যেভাবে আজকের দিনে ভিডিওটা করলাম, জানি না কতটা কি ভালো হলো। আর যাওয়ার আগে বলতে চাই, আমি আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার সাথে, আর আমরা সবাই আছি আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের সাথে। আমি কৌশিক বিদায় নিলাম। দেখা হবে এই ধরনের কোনো অজানা তথ্য নিয়ে, অজানা ঐতিহাসিক সফর নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।